প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা নেব নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আমাদের আজকের আলোচ্য বিষয় হল উপেক্ষিত শক্তির উদ্বোধন। উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পে লেখক হলেন কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা এবার নেব কবি সম্পর্কে আমরা একটু ধারণা নেব। আমরা জানি কবি নজরুল ইসলামের জন্ম কত সালে? আমরা জানি বাংলা 11 জ্যৈষ্ঠ 1306। জন্ম 11 জ্যৈষ্ঠ 1306 এবং ইংরেজি হলো 24 মে 1899। জন্ম 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ এবং 24 মে 1899। কোথায় জন্মগ্রহণ করছেন? পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা আসানসোল মহকুমার সরুলিয়া গ্রামে। এরপরে আমরা জানবো তিনি কি করছিলেন। ছোটবেলায় তিনি লেটো গান হলো আমাদের দেশে এক ধরনের পালা গানের মতো অথবা জারি গানের মতো। এই লেটো গানে তিনি যোগ দেন। এরপরে তিনি 1917 সালে সেনাবাহিনীতে যোগদান করেন। এরপরে যোগদান করেন 1917 সালে। তাহলে তিনি 1917 সালে সেনাবাহিনীতে যোগদান করেন বাঙালি ফলটনে। এরপরে সেখান থেকে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। এরপর তার লেখার যে সামাজিক অবিচার, অপরাধ এবং পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এই জন্য তাকে বলা হয় বিদ্রোহী কবি। তাকে কি জন্য বিদ্রোহী কবি বলা হয়? আমরা দেখি তার লেখার মধ্যে সামাজিক অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে সবসময় তিনি কি থাকেন? সোচ্চার থাকেন। এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। এরপর বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের সৃষ্টি করছে। বাংলা সাহিত্য জগতে কবি নজরুলের আবির্ভাব নতুন দিগন্তের সৃষ্টি করছে। মাত্র 40 বছর বয়সে কবি, এই মহান কবি মাত্র 40 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলে। এরপরে 29 আগস্ট 1976 সালে কবি ফিজি হসপিটালে মারা যান। তাহলে কবির মৃত্যু 1976 সাল। ঢাকা ফিজি হসপিটালে 1976 সালে কবি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা যেটা দেখলাম, এরপরে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়, মারা যান এবং কবিকে সমাহিত করা হয়। এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষায় আসে। সমাহিত করা হয় মানে যেটা দাফন করা হয়, সেটা করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। পরিপূর্ণ সামরিক মর্যাদায় তাকে সমাহিত করা হয়। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়
তাহলে আমরা কি দেখলাম, তাকে কোথায় সমাহিত করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে কবিকে সমাহিত করা হয়। এরপরে আমরা আরেকটু আগে আসি। আমরা যেটা দেখলাম, কবিকে বাংলাদেশ স্বাধীনের পর, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর এই মহান কবিকে বাংলাদেশে আনা হয় এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি মর্যাদা দেওয়া হয়। তাহলে আমরা দেখি এবার কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আমরা এবার এগুলা আরেকবার দেখিনি। আমরা কবির জন্ম 11 জ্যৈষ্ঠ 1306, 24 মে 1899। এরপরে কবি সেনাবাহিনীতে যোগ দেন 1917 সালে এবং মৃত্যু 1976 সালে ঢাকা ফিজি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে। কত বছর বয়সে? মাত্র 40 বছর বয়সে এই কবি পৃথিবী থেকে বিদায় নেন। আমরা এবার দেখব কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি কি। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি কি? আমরা যেগুলো সাধারণত সচরাচর যেগুলো দেখি আমাদের চোখে পড়ে সেগুলো হলো অগ্নিবীণা, বিষের পাশি, ছায়ানট, প্রলয় শিখা, চক্রপাত। তাহলে আমরা দেখি অগ্নিবীণা। অগ্নিবীণা, বিষের পাশি, ছায়ানট, অগ্নিবীণা, বিষের পাশি, ছায়ানট, প্রলয় শিখা, চক্রপাত। চক্রপাত, সিন্ধু হিন্দু, সিন্ধু হিন্দু। এগুলো তার বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থ। তাহলে আমরা আজকের এই উৎক্ষিপ্ত শক্তির উদ্বোধনে আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানলাম। আমরা কি দেখলাম? তার জন্মবার্ষিকীটা কত সাল? 1899 সাল 24 মে। কোথায় জন্মগ্রহণ করছেন? বর্ধমান জেলা আসানসোল মহকুমার সারুলিয়া গ্রামে। এবং তিনি আর কি কাজ করছেন? ছোটবেলায় তিনি দেখা গেছে আমরা তিনি ল্যাটোগানের সাথে বা ল্যাটো দলের সাথে তিনি যোগ দিয়েছেন। এরপরে আর কি করছেন? তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন কত সালে? 1917 সালে। কোথায় আমাদের এই সেনাবাহিনীটা ছিল? পল্টনে। এবং সেখানে থেকেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার আবির্ভাবে বাংলা সাহিত্যের এক নতুন দিগন্তের সৃষ্টি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র 40 বছর বয়সে এই মহান কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে 1976 সালে 29 আগস্ট ঢাকা ফিজি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে সমাহিত করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণ। এরপরে আমরা দেখলাম কি তার কবির উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি? কাব্যগ্রন্থগুলো অগ্নিবীণা, বিষের পাশি, ছায়ানট, প্রলয় শিখা, চক্রপাত এবং সিন্ধু হিন্দু। এবার আমরা চলে যাব কোথায়? আমরা এবার চলে যাব এই উপেক্ষিত শক্তির মূল বক্তব্য। আমরা এবার চলে যাব আজকের যে বিষয় উপেক্ষিত শক্তির মূল বক্তব্য। এখানে উপেক্ষিত শক্তি গল্পের লেখক কোন বিষয়ে লিখছে, কি কি বিষয়ে লিখছে, আমরা এগুলো সম্পর্কে একটু জানবো। এরপর আমরা আরেকটা জিনিস দেখি, এই গল্পে
কি কি শব্দ অর্থ আমরা নতুন শব্দ পাবো, এই নতুন শব্দের শব্দ অর্থগুলো আমরা এক নজর দেখে নিই। যেমন আমরা একটা শব্দ পেলাম মসিময়। মসিময় শব্দের অর্থ কি? মসিময় শব্দের অর্থ হলো কালিমাখাময় অথবা অন্ধকারচ্ছন্ন। কালিমাখাময় অথবা অন্ধকারচ্ছন্ন। অথবা অন্ধকারচ্ছন্ন। এরপরে আমাদের এটা হবে না, এরপরে চন্ডা। এরপরে কি? চন্ডাল শব্দের অর্থ কি আমরা দেখব। চন্ডাল শব্দের অর্থ হলো চড়াল অথবা হিন্দু ব্যবস্থায় নিম্নবর্ণের লোক। চড়াল অথবা হিন্দু ব্যবস্থায় নিম্নবর্ণের লোক। তাহলে চন্ডাল শব্দের অর্থ কি? সরাল। চন্ডাল শব্দের অর্থ কি? সরাল অথবা হিন্দু ব্যবস্থায় নিম্নবর্ণের লোক। এরপরে আর কি পাবো আমরা? বোধনবাসী। বোধনবাসী অর্থ কি? বোধনবাসী শব্দ অর্থ হলো ভোজ জাগিয়ে তোলা। কেমন? কি করা? ভোজ জাগিয়ে তোলা। বোধনবাসী শব্দের অর্থ ভোজ জাগিয়ে তোলা। এরপরে কি আছে? ধন্য। এরপরে আছে ধন্য। ধন্য শব্দের অর্থ কি? দারিদ্র অথবা দীনতা। দারিদ্র অথবা দীনতা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গল্পে দুই তিনটা নতুন শব্দ পাবো। আমরা এই শব্দগুলোর আগে থেকে আমরা শব্দের শাব্দিক অর্থগুলো একটু জানি নিই। আমার মসিময় শব্দের অর্থ হলো কালিমাখাময় অথবা অন্ধকারচ্ছন্ন, মানে কালো আর কি, যাকে বলা হয় কালো মুখ। এটা বা যে মুখ কালিতে ডেকে থাকে সেটাকে বলা হয় কালিমাখাময় অথবা অন্ধকারচ্ছন্ন। এরপরে চন্ডাল শব্দের অর্থ হলো কি? চড়া। এটা আরেকটা প্রতিশব্দ আছে যেটাকে সাধারণত আমরা উঠান বলি। উঠান বাংলা প্রতিশব্দ। আর এখানে বিশেষ আরো যে ব্যাখ্যা দেওয়া হয় সেটা হলো হিন্দু ব্যবস্থায় নিম্নবর্ণের লোক। হিন্দু ব্যবস্থায় নিম্নবর্গের লোককে বোঝানো হয় চন্ডাল বা চড়া। এরপরে বোধনবাসী শব্দ হলো বোধ জাগিয়ে তোলা, মানে যে লোকের সাধারণত অনেক সময় আমরা যখন ঘুম করে যখন বসে থাকে না, তাকে জাগায় ঘুম থেকে, ঠিক এরকম মানে যার বোধ নাই বা সুদ নাই তাকে কি করা? জাগিয়ে তোলা। ঘুমন্ত অবস্থা থেকে একটা লোককে জাগিয়ে তোলা, এই জন্য এটাকে বলা হয় বোধ জাগিয়ে তোলা ভাষী। বোধ জাগিয়ে তোলা ভাষী। সরি, ভাষী কথাটা লিখি নাই। বোধ জাগিয়ে তোলা ভাষী। বোধ জাগিয়ে তোলা ভাষী। একবার আমরা দিলাম আরেকটা ধন্য অর্থ কি?
দারিদ্র্য অথবা দীনতা। দীনতা। এবার আসি আমরা পরে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আজকে উপকৃত শক্তি, আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এরপর আমরা এই গল্পে নতুন যে শব্দগুলো, আমরা শব্দের শাব্দিক অর্থ জানলাম এবং এই শব্দগুলো আমরা ব্যাখ্যা দিলাম। তাহলে আমরা আজ এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে এই গল্পের উপরে মূল বক্তব্য এবং আরো বিভিন্ন বিষয় জানবো। তবে তোমরা শুধু একটা কাজ করবে, সেটা হলো বাড়ির কাজটাকে আরেকটা শোনো, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কি কি করা উচিত তুমি মনে করো। শুধু এই কথাটা আমরা দিচ্ছি তোমাদের জন্য। আজকে কোনো প্রশ্ন দেওয়া হবে না, শুধু সংক্ষেপে একটা লাইনের উপর তোমরা 5টি বাক্য লিখে নিবা। কি দেখো, বাড়ির কাজ, মানুষের ভালোবাসা উচিত। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তোমার কি কি কাজ করা উচিত। তো ঠিক আছে, এটা তোমরা বাড়ি থেকে করে আনবা। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।